আগামীকাল সকালে আলো তার মাকে নিয়ে সিলেট শহরে ফিরবে। গত একটা দিন সে জামান হাউসের প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে ঘুরেছে, হাত দিয়ে একটুখানি ছুঁয়ে দেখেছে। তার শাশুড়ির ঘরটা দরজার কাছে গিয়েও বারবার ফিরে এসেছে, কারণ আলোর সাহসে কুলায় না। দরজা খোলার পর তার শাশুড়ির সদা হাস্য উজ্জ্বল মুখটা দেখতে পাবে না, এই ভাবনাটুকু মাথায় আসতেই আলোর দম বন্ধ হয়ে আসে। তারপর হাঁটতে হাঁটতে দোতলায় গিয়ে ডাক্তার সাহেবের ঘরের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আলোর অবাধ্য হৃদয়টা বারবার তাকে বলছে ঘরের দরজা খুলে দেখতে, কিন্তু মস্তিষ্ক বলছে যেদিন ডাক্তার সাহেবকে নিয়ে এই বাড়িতে আবারও ফিরে আসবে ঠিক সেই দিনই এই ঘরের দরজা খুলবে, তার আগে নয়। আলো হাঁটতে হাঁটতে নিচে নেমে আসে। তার মায়ের কাছে গিয়ে দেখলো ইতি, কাব্য এবং সিতারা বেগম কি নিয়ে যেন আলাপ করছে। আলোকে দেখে ইতি বলল, তুমি কোথায় ছিলে? একটু হাঁটছিলাম, ইতিকে জবাব দিয়ে কাব্যর দিকে ফিরে আলো বলল, স্যার আমি একটু কবরস্থানে যেতে চাই, নিয়ে যাবেন? অনেক বছর হলো আমার অনাগত সন্তানের কবরটুকু ছুঁয়ে দেখিনি। উপস্থিত সবাই আলোর কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। সিতারা বেগমের চোখের কোণা ঝাপসা হয়ে আসছে। কাব্য দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি নিজেকে নিয়ে এমন কথা বলছো কেন? সন্তানের মায়ের হৃদয়ে থাকে, মায়েরা তাদের সন্তানদের হাজারবার হৃদয় দিয়ে স্পর্শ করতে পারে। কাব্যর কথা শুনে আলো মেকি হাসি দিয়ে বলল, স্যার আমি কত নিষ্ঠুর মা আপনি জানেন না। নিজের মান অভিমানকে সব কিছুর ঊর্ধ্বে রাখার জন্য আমি আমার বুকের মানিকে শেষ ঠিকানা অবধি একবার দেখতে চাইনি। আলোর কথার পিঠে আর কেউ কিছু বলতে পারল না। সবাই নীরবতাকে সাদরে গ্রহণ করলো। কাব্য উঠে দাঁড়ালো, তারপর ইতিকে উদ্দেশ্য করে বলে গেল, সবাই যেন তৈরি হয়ে নেয়, কবরস্থানে যাবে। পৃথিবীর সবচেয়ে নীরব জায়গা হয়তো কবরস্থান। মানুষের দেহ আছে কিন্তু কোলাহল নেই, ভারী অদ্ভুত বিষয়। মৃতদের আত্মীয় স্বজনরা যখন কবরস্থানে গিয়ে প্রিয় মানুষের সমাধির সামনে এসে দাঁড়ায়, তখন নীরবে চোখের অশ্রু ঝরায়, হৃদয় কেমন গুমড়ে ওঠে। এত সুন্দর পৃথিবীকে তখন পাঞ্ছে লাগে। জীবনের মানে কিংবা জীবনের শেষ পরিণতির সম্পর্কে সামান্য হলেও অনুধাবন করা যায়। এত চাকচিক্যে ঢেকে রাখা জীবনের শেষ পরিণতি, এই সুন্দর ধরনী থেকে বিদায় নেওয়া। পৃথিবী তুমি এত নিষ্ঠুর বলেই কি তোমাকে এত ভালোবাসি? জানি একদিন ছেড়ে যেতে হবে, তবুও বেঁচে থাকার আকাঙ্ক্ষা ফুরায় না। এই অনিবার্য বিচ্ছেদেই কি জীবনের প্রতিটি মুহূর্তকে এত মূল্যবান করে তোলে? আলো, ইতি, তীব্র, সিতারা বেগম এবং কাব্য অবশেষে কবরস্থানে চলে গেল। একই সারিতে তানিয়া, মাহারিন এবং মেঘালয় আলোর অনাগত সন্তানের কবর। কাব্য চুপচাপ তাকিয়ে আছে তার মায়ের কবরের দিকে। আলো তাকিয়ে ছোট কবরের দিকে। ধীরে ধীরে ছোট কবরের কাছে গিয়ে বসলো। তারপর কবর ছুঁয়ে আনমনে বলল, আসসালামু আলাইকুম বাবা, আমি তোমার মা। আমাকে চিনতে পারছো? অবশ্য তুমি আমাকে চিনতে পারার কথা না, আমিও তোমাকে দেখিনি। সবাই ভীষণ নিষ্ঠুর বুঝলে, তোমার বাবাও ভীষণ নিষ্ঠুর। তোমার বাবা আমাকে কষ্ট দিতে চায়নি বলে তোমাকে এক নজর দেখতে দেয়নি আমায়, অথচ আমি একটিবার যদি তোমাকে দেখতে পারতাম, তোমাকে দেখতে না পারার এই আফসোসটুকু আমার রয়ে যাবে। পরকালে হাসরের ময়দানে তোমাকে আমি কি করে চিনব বাবা? কেন সবাই আমাকে একটিবার তোমাকে দেখানোর প্রয়োজন বোধ করলো না? সবাই কেন আমার সকল ইচ্ছাকে অপূর্ণ রাখে? আলোর চোখের বিন্দু জল কবরের ওপরে পড়ছে। সিতারা বেগম আর ইতি আজ আর আলোকে বাধা দিলেন না, কারণ বহু বছর পর মেয়েটা নিজের বলতে কেউ ছিল। সেই মানুষটাকে অনুভব করার কষ্টে সে আজ বেমিসাল হয়ে কাঁদছে। কাব্য এগিয়ে এসে আলোর পাশে বসে কবরের ওপরে হাত রেখে আলোর কান্নারত মুখটার দিকে তাকিয়ে বলল, ঠিক তোমার মতোই একদিন মেঘালয় ঠিক এইভাবে বেমিসাল হয়ে কেঁদেছিল। ছোট কবরের দিকে তাকিয়ে আমার ভাই অনেক অনেক কেঁদেছে, কারণ জানতে চাইলাম আর কি বলল জানো? বলল, আজ আমার রাজপুত্র বেঁচে থাকলে তার মা আমাকে কখনো ছেড়ে যেত না, বাচ্চার বাহানায় হলেও সে আমার হয়ে থেকে যেত। আমার বাচ্চা কেন রইল না ভাই? সেও কি তার মায়ের মতো অভিমান করেছিল আমার ওপর? করেছিল হয়তো, নয়তো আমাকে ছেড়ে যাওয়ার কারণ কি? আমি যত্ন করতে পারি না, নাকি আমার ভালোবাসা কম, নাকি আমি ভালোবাসার সঠিক সংজ্ঞা জানি না? কাব্য চুপ করে রইল কথাগুলো শেষ করে। আলোর চোখের পানি মুছে চুপচাপ উঠে চলে গেল তার শাশুড়ির কবরের সামনে। যাকে মায়ের স্থানে রেখেছিল সেই মানুষটাকে কিনা শেষবারের মতো দেখতে পারল না। শেষবারের মতো একটিবার দেখতে পেলে কেমন হতো? তিনি কি আলোকে বুকে টেনে নিতেন, নাকি ধূর্ছাই করতেন, যেমনটা শেষবারে দেখাই করেছিলেন? পরদিন সকালে সিতারা বেগমকে সঙ্গে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হলো আলো। কয়েক ঘন্টার জার্নি শেষ করার পর অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে সক্ষম হয়েছে। বাসায় ফিরে দরজার তালা খোলার সময় কেউ এসে আলোকে উদ্দেশ্য করে বলল, হ্যালো কালো ভ্রমর।
অনেকদিন তোমার দেখা নেই। কি ব্যাপার, অন্য কোথাও কি নতুন আস্থানা খুঁজতে গিয়েছিলে? আমাদের এই ছোট্ট বাসাটা তবে তোমার আর ভালো লাগছে না, নাকি সত্যিই বনজঙ্গলের ডাকে সাড়া দিয়ে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? আলো দরজার তালা খুলে সিতারা বেগমকে ঘরে ঢোকার ইশারা করে খুব স্বাভাবিক ভঙ্গিতেই পেছনে ফিরে ছেলেটার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, মিস্টার অশান্ত, আপনি কি পণ করেছেন আমাকে শান্তিতে থাকতে দেবেন না? আলোর কথাটি শেষ হওয়া মাত্রই শান্ত সামান্য ঝুঁকে পড়ে আলোর সামনে। আলো পিছিয়ে যায়। আলোর পিছিয়ে যাওয়ার দৃশ্য দেখে শান্ত বলল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি মিস্টার শাহনেওয়াজ শান্ত, নট অশান্ত। তাহলে আপনিও জেনে রাখুন, আমি তামান্না ইসলাম আলো, নট কালো ভ্রমর। আলো কথাগুলো বলে দরজা খুলে ওদের ফ্ল্যাটে প্রবেশ করলো। আলো চলে যাবার পর শান্ত দীর্ঘশ্বাস ফেলে কপাল সামান্য চুলকিয়ে মৃদু হেসে বলল, তুমি যেন এক কালো ভ্রমর, গভীর রহস্যময়, নিজের মতো করে উড়ে বেড়াও। তোমার ডানায় বিষ আছে, সেটা আমি জানি। তোমার উপেক্ষা, তোমার নীরবতা আমার ভেতর ধীরে ধীরে দহন বাড়ায়। তবুও আশ্চর্যজনকভাবে আমি সেই দহনই বাঁচতে শিখে গেছি। তুমি কখনো বুঝতে পারো না, তোমার একটুখানি হাসি আমার সারা দিনের বেঁচে থাকার খোরাক হয়ে ওঠে, আর তোমার একটুখানি দূরত্ব আমাকে শূন্য করে দেয়। আমি জানি তুমি আমার জন্য থামবে না, আমার বাগানে স্থির হয়ে বসবে না। তবুও প্রতিদিন পথ চেয়ে থাকি, যদি হঠাৎ একবার উড়ে এসে আমার হৃদয়ের ভেতর গুঞ্জন তোলো। আমার একতরফা ভালোবাসায় দাবি নেই, অধিকার নেই, শুধু অপেক্ষা আছে। আছে বিশেষ স্বাদ আছে জেনেও, সেই আশায় আমার বেঁচে থাকা। কথাগুলো বলতে বলতে শান্ত গিয়ে আলোদের ফ্ল্যাটের কলিং বেল বাটন চাপলো। আলো তখন ওয়াশরুমে ছিল। সিতারা বেগম রান্নাবান্নার দিকটা দেখছিলেন। এমন সময় কলিং বেলের শব্দ শুনে তিনি হাত মুছে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই দেখতে পেলেন বাড়িওয়ালা ছোট ছেলেকে। শান্ত মুচকি হেসে সিতারা বেগমকে আসসালামু আলাইকুম বলল। সিতারা বেগম ওয়ালাইকুম আসসালাম বলেই জিজ্ঞেস করলো, তা বাবা কেমন আছো? অনেক দিন পরে এলে আমাদের বাসায়। শহরে ছিলাম না আন্টি, মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ও মা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো, ঘরে এসো। না না আন্টি, ভেতরে আর যাব না। ডাক্তার ম্যামকে একটু কষ্ট করে বলবেন আমার বাসায় যেতে। বাবা নাকি কথা বলবে ম্যামের সাথে। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো আমি। তাহলে আমি আসছি। কথাটি বলেই শান্ত পিছিয়ে যাচ্ছে। ঠিক তখনই সিতারা বেগম অনুরোধের সুরে বলল, এক কাপ চা খেয়ে যাও অন্তত। শান্ত সিতারা বেগমের অনুরোধ ফেলতে পারল না। অগত্যা তাকে ভেতরে যেতেই হলো। আলো ফ্রেশ হওয়ার আগে সোজা রান্নাঘরে ঢুকেছিল চা বানানোর জন্য। প্রচণ্ড মাথা ধরেছে। মাথা ধরা নিয়ে কোনো কাজই করতে ভালো লাগে না। চুলা থেকে মাত্রই চায়ের লিকার নামিয়ে কাপে ঢালছে। ঠিক তখনই সিতারা বেগম এসে আলোর পাশে দাঁড়িয়ে বলল, আমি তোর চা বানিয়ে দিচ্ছি, তুই আপাতত ড্রয়িং রুমে চায়ের কাপ নিয়ে চলে যা। মেহমান এসেছে ঘরে। মেহমান এলো কোত্থেকে আবার? সুজন এসেছে নাকি? তোর মামার শরীর ভালো না, সুজন তোর মামার দেখাশোনা করছে। এখানে আসার সময় কই ওর কাছে? বেশি প্রশ্ন না করে যা তো মা। সিতারা বেগম রেগে যাচ্ছিল প্রায়, তাই আলো আর ঘাটালো না। চায়ের কাপ একটা ট্রেতে রাখলো। তারপর অন্য আর একটা ছোট প্লেটে বিস্কুট, আর একটা প্লেটে আপেল, আর একটা প্লেটে মালটা কেটে সাজিয়ে রাখলো। সবশেষে এক গ্লাস পানি ট্রেতে রেখে রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে যাওয়ার পর শান্তকে তাদের সোফায় বসে থাকতে দেখে বলল, এত কষ্ট করে এত কিছু কেন করতে গেলেন আন্ট? শান্ত বাকি কথা সম্পূর্ণ করার আগে আলো হতভম্ব হয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। আপনার আম্মা বলল এক কাপ চা খেয়ে যেতে, তাই। আলো দীর্ঘশ্বাস ফেলে ট্রে টি টেবিলের ওপরে রাখলো। শান্তর দিকে না তাকিয়ে বলল, আচ্ছা এক কাপ চা খেয়ে নিন। কথাগুলো বলে আলো চলে যাবার জন্য পা বাড়ায়, কিন্তু শান্তর ডাক শুনে থেমে যেতে হয় আলোকে। আলো পেছনে ফিরে তাকাতে শান্ত বলল, আপনিও বসুন না, আমার একা একা বসে খাবার অভ্যেস নেই। শান্তর কথা আলোর মান্য করার কারণ নেই। ঘরের বাইরে হলে সে শান্তর সঙ্গে মোটেও স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে না, কিন্তু আজ শান্ত তাদের ঘরে মেহমান হিসেবে উপস্থিত হয়েছে। মেহমানের সঙ্গে খারাপ আচরণ করাটা মোটেও ঠিক না। এটা আলোর প্রয়াত বাবা আফসার সাহেবের কথা। আফসার সাহেবের প্রয়াণের পর আলো এই ব্যাপারটা মেনে চলার চেষ্টা করছে। আলো দীর্ঘ শ্বাস ছাড়ল, তারপর শান্তর অপোজিট সোফায় বসলো। শান্ত ডান হাত বাড়িয়ে চায়ের কাপ হাতে নিল, বাম হাতে পিরিচ হাতে নিয়ে পিরিচের চা ঢেলে বাকি অবশিষ্ট চায়ের কাপ বাড়িয়ে ধরল আলোর সামনে। আলো ভুরু কুঁচকে বলল, আমি চা খাবো না, আপনি খান। আপনি যদি এখন আমার সামনে বসে চা না খান, তাহলে আমি ধরে নেব আপনি আমার উপস্থিতি সহ্য করতে পারছেন না। আমার অনেক কিছু সহ্য করার ধারণ ক্ষমতা আছে। আপনার আমার ব্যাপারে অনেক অনেক ভুল ধারণা আছে।
আলো চায়ের কাপ হাতে নিয়ে কথাগুলো বলল। আলোকে চায়ের কাপ হাতে নিতে দেখে শান্তর হৃদয়ে প্রশান্তির হাওয়া বইছে। শান্ত চায়ে চুমুক দিয়ে বলল, আপনার ব্যাপারে আমার ধারণা সবসময় ঠিকই আছে। 99% জানি আপনার ব্যাপারে। আপনি এখন ভদ্রতার খাতিরে আমার হাত থেকে চায়ের কাপ নিয়েছেন, কিন্তু চায়ে চুমুকও দেবেন না। আই এম রাইট? শান্তর কথা শুনে মোটেও অবাক হয় না আলো। শান্তর মুখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। শান্ত মুচকি হাসি দিয়ে বলল, আপনি গত 6 মাস ধরে আমার কলিগ। আপনার আর আমার প্রফেশন একই। একই ডিপার্টমেন্টে আমরা রোজ উঠা বসা করছি। আপনার আর আমার কাজ হচ্ছে অন্যের মাইন্ডকে তাদের শারীরিক অঙ্গিভঙ্গির মাধ্যমে জানতে পারার চেষ্টা করা। আলো সামান্য বিরক্ত বোধ করলো না, উল্টো চায়ের কাপ টেবিলের ওপরে রেখে বলল, আপনি কি জানেন আমি বিবাহিত? জানি, কিন্তু আপনারা দুজনেই সেপারেশনে আছেন গত 8 বছর ধরে। শান্তর জবাব শুনে আলো হতভম্ব হয়ে বলল, এত কিছু জানার পরও কেন আমার পেছনে আপনার মূল্যবান সময় ব্যয় করছেন? আপনাকে পাওয়ার আশায় আমি আপনার পেছনে ছুটছি না, আমি আমাকে ভালো রাখার আশায় ছুটছি। আমার রোগ হচ্ছে হৃদয়জনিত রোগ, আপনাকে দেখার রোগ, আপনার কাছে সেধে গিয়ে অপমানিত হওয়ার রোগ। এই রোগের কোনো ওষুধ নেই, পথ্য নেই, আছে কেবল যন্ত্রণা সহ্য করার সাজেশন। আমি আপনাকে বিরক্ত করতে চাই না, ট্রাস্ট মি। আপনি আমার উপস্থিতি সহ্য করতে পারেন না, তাই আপনার সঙ্গে আমার বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কথাগুলো শেষ করে শান্ত স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো। আলোর কাছে এই ব্যাপারটা বিস্ময়কর লাগছে। আপনি যতদিন আমার চোখের সামনে আছেন আমি আপনাকে বিরক্ত করব, আমি জানি। ডাক্তার সাহেবের প্রতি আপনার ভালোবাসার সামনে আমার ভালোবাসা অতি তুচ্ছ। আমার সামান্য ভালোবাসার সামনে নিশ্চয়ই আপনি ভেঙে পড়বেন না। শান্ত কথাগুলো শেষ করতে না করতে আলো উঠে দাঁড়ালো। তারপর শান্তর সামনাসামনি এসে দাঁড়ায়। শান্তর চোখে চোখ রেখে বলল, আমার সঙ্গে আপনি নোংরা গেম খেলার চেষ্টা করবেন না মিস্টার শান্ত। আপনাকে আমি চাই না। এই বাক্য কি যথেষ্ট নয় আপনার পেছনে চলে যাওয়ার? আপনার এই বৃথা প্রচেষ্টা চালানো এক প্রকার চতুরতার বহিঃপ্রকাশ। আপনি সাব কনসাস মাইন্ড ধরে নিয়েছে আপনার এই পাগলামিকে। একদিন না একদিন আমি প্রশ্রয় দেব। আপনি আপনার মাইন্ড গেম নিয়ে আমার থেকে কয়েক হাজার ক্রোশ দূরে থাকবেন। আলো শান্তর সামনে থেকে সোজা চলে গেল তার ঘরে। আলোর ঘরের দরজা বন্ধ করা শব্দ শুনে শান্ত ক্লেশিত হেসে ধীর পায়ে হেঁটে বেরিয়ে আসে আলোদের ফ্ল্যাট থেকে। জার্নির ধকল কাটাতে আলো দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুমাতে চলে গেল। ঘুমের ঘরে আলো স্বপ্ন দেখছে আলো লন্ডনে গিয়েছে এবং আলোর সঙ্গে মেঘালয়ের খুব চমৎকার সময় কাটছে না। মেঘালয় আলোকে আগের মতো ভালোবাসছে না, সে অন্য কাউকে ভালোবাসে। আচমকা আসর ওয়াক্তের আজান শুনে আলোর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরও স্বপ্নের রেশ রয়ে যায়। আলো খানিকটা বিচলিত বোধ করে। আদৌ কি তার সঙ্গে মেঘালয়ের সব কিছু ঠিক হবে না, নাকি স্বপ্নের মতোই? আলো তার এলোমেলো চুলগুলো খোঁপায় বেঁধে জানালার ওপারে থাকা ঝকঝকে আকাশের ভাসমান সাদা মেঘমালার দিকে তাকিয়ে আনমনা হয়ে বলল, আমি অনেক হিংসুটে মেয়ে লোক ডাক্তার সাহেব। আমার ভালোবাসা কেবল আমারই। আমার ভালোবাসায় অন্য কারো উপস্থিতি, হস্তক্ষেপ আমি পছন্দ করি না। যা আমার কেবল আমার, যা আমার হবার কথা নয়, আমি সেই বস্তুর প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলি। অতীতে আপনি কখনোই আমার ছিলেন না, বর্তমানেও আপনি নেই, ভবিষ্যতে আপনাকে পাওয়ার প্রবল সম্ভাবনা নেই। তাহলে আমার আপনার প্রতি ইন্টারেস্ট বহল তবিয়তে ধরে রাখা উচিত কি? কথাটি বলতে বলতে আলো পেছনে ফিরে তাকালো। পেছনের দেওয়ালে ফ্রেমবন্দি মেঘালয়ের ছবিটি ঝুলে আছে। আলো মেঘালয়ের ছবির দিকে তাকিয়ে ভাবছে, মানুষটা তার স্বপ্ন জগতের একমাত্র অধিপতি। মানুষ নাকি রোজ রোজ একই মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে পারে না, কিন্তু এই একটা মানুষ রোজই তার স্বপ্ন জগতে বিচরণ করে। এর পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা কি? বিজ্ঞান কি এই ব্যাপারটা নিয়ে গবেষণা করেছে? জানা দরকার। একই মানুষ রোজ রোজ স্বপ্নে এসে ধরা দেবে কেন? আলো বিছানা থেকে নামলো। তারপর ওয়াশরুমে গিয়ে উজু করে এসে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে কম্পিউটার ডেস্কের সামনে গিয়ে বসলো। 570 শব্দ সংখ্যার একটা ইমেল লিখে সেন্ড করলো কারো ইমেলে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে নিজের ঘর থেকে বের হয়ে গেল। মেঘালয় সবে মাত্র লাইব্রেরি থেকে বাসায় ফিরেছে। খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ হাতে নিয়ে ইমেল চেক করছিল। ঠিক তখনই একটা ইমেলের ওপর নজর আটকে গেল মেঘালয়ের। সে ইমেল খুলে দেখল